কথা আমরা প্রায় সকলেই জানি। গত 14 জুলাই ভারতের চন্দ্রযান-3 স্পেস ক্রাফটটি নিজের মিশন শুরু করেছে এবং এই স্পেস ক্রাফটটি এখনও পর্যন্ত খুব সুন্দরভাবে নিজের যাত্রাপথের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা সকলেই চাইব যে চন্দ্রযান-3 এই মিশনটি খুব সুন্দরভাবে সফল করে নিক। কারণ একবার এই মিশন চন্দ্রযান-3 সফল হয়ে গেলে স্পেস রিসার্চের ক্ষেত্রে ভারতের গুরুত্ব আরও অনেকটাই বেড়ে যাবে এবং স্পেস রিসার্চের ক্ষেত্রে ভারত পৃথিবীর অগ্রগণী দেশগুলির তালিকায় খুব শীঘ্রই প্রবেশ করে ফেলবে। কিন্তু বন্ধুরা, এই মিশন চন্দ্রযান-3 এর সাফল্য দেখার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে। তাই তার আগে আমাদের আজকের এই ভিডিওতে আমরা মহাকাশযানের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যার সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তাই এই বিষয় জানার জন্য আপনাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, কারণ মাঝপথে ভিডিওটি ছেড়ে গেলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটি দেখতে থাকুন। আসলে বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই ভাবেন যে মহাকাশচারীরা একটি স্পেস ক্রাফটে বসে খুব সহজেই মহাকাশে পৌঁছে যায় আর নিজেদের এক্সপেরিমেন্ট পূরণ করে নেওয়ার পর আবার খুব সহজেই মহাকাশ থেকে তারা পৃথিবীতে ফিরে আসে। কিন্তু বন্ধুরা, এখানে আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই বিষয়টি একেবারে এতটাই সহজ হয় না। আসলে একটি স্পেসক্রাফটে বসে খুব সহজেই মহাকাশে পৌঁছে যাওয়া যায়, কিন্তু মহাকাশ থেকে ফিরে আসা খুবই কঠিন একটি কাজ। তবে এই বিষয়ে বিশদে আলোচনা করার আগে আমরা আপনাকে বলতে চাই, আপনাদের মধ্যে যারা যারা উড়োজাহাজে উঠেছেন তারা এই বিষয়টি খুব ভালো করেই জানবেন যে উড়োজাহাজ ওড়ার সময় আমাদের কারোরই খুব একটা ভয় না লাগলেও উড়োজাহাজ যখন ল্যান্ডিং করার সময় হয় তখন আমাদের প্রত্যেকেরই যথেষ্ট ভয় লাগে। যারা উড়োজাহাজে ওঠেননি তারা এই বিষয়টি নাগরদোলার সাথেও তুলনা করতে পারেন। আসলে একটি নাগরদোলা যখন উপরের দিকে ওঠে তখন আমাদের কারোরই ভয় লাগে না, কিন্তু এই নাগরদোলাটি যখন নিচের দিকে নামে সেই সময় আমরা প্রায় সবাই একটু হলেও ভয় পাই এবং একটি স্পেসক্রাফটের সাথেও ঠিক এরকমই কিছু ঘটনা ঘটে। তাই মহাকাশে যাওয়ার থেকে মহাকাশ থেকে ফিরে আসা অনেক বিপজ্জনক একটি বিষয় হয়ে যায়। আর সবথেকে মজার বিষয় হলো এই যে এই সময় আপনার কিছুই করার থাকে না, যা চলছে তা তেমনভাবেই চলতে দিতে হয়। বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন, কল্পনা চাওলা মহাকাশ অভিযানে যাওয়ার সময় তাদের স্পেসক্রাফটে একটি ছোট্ট ছিদ্র হয়ে গিয়েছিল, কিন্তু নাসার বিজ্ঞানীরা ওই স্পেসক্রাফটের কোনো ক্রিউকেই এ বিষয়ে কিছুই জানাননি। ওই স্পেসক্রাফটটি মহাকাশে ঠিকঠাকভাবে পৌঁছে তো গিয়েছিল, কিন্তু মহাকাশ থেকে ফিরে আসার সময় ওই স্পেসক্রাফটের ইঞ্জিন খারাপ হয়ে যায় আর তখনই ওই স্পেসক্রাফটটি বিকল হয়ে পড়ে ও তাতে আগুন লেগে যায়, যার ফলে ওই স্পেসক্রাফটের সকলেই একসাথে মারা যায়। নাসার বিজ্ঞানীদের দাবি অনুযায়ী যদি তারা আগেই ওই স্পেসক্রাফটের ক্রিউদের এই বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানিয়ে দিতেন তাহলে তারাও কিছুই করে উঠতে পারতো না, বরং ভয় পেয়ে গিয়ে তারা আরও হয়তো অন্য কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করত। তাই নাসার বিজ্ঞানীরা এটি সম্পর্কে তাদের কিছুই জানাননি। এবার আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে একটি স্পেসক্রাফট মহাকাশে ঠিক কিভাবে পৌঁছায়। বন্ধুরা, একটি স্পেসক্রাফট মূলত একটি রকেটের সাহায্যে মহাকাশে পৌঁছায়। ওই স্পেসক্রাফটটি প্রথমে একটি রকেটের ইঞ্জিনে ফিট করে দেওয়া হয় এবং এরপর ওই রকেটটি নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী ওই স্পেসক্রাফটটিকে মহাকাশে নিয়ে যায়। কিন্তু মহাকাশ থেকে ফেরার সময় ওই স্পেসক্রাফটটিকে একাই ফিরে আসতে হয়, অর্থাৎ ফেরার সময় কোনো রকম রকেটের প্রয়োজন হয় না। একটি রকেট যখন পুরো স্পেসক্রাফটকে নিয়ে মহাকাশের দিকে পাড়ি দেয় তখন একটি নির্দিষ্ট সময় অন্তর ওই রকেটের বিভিন্ন পার্টস রকেট থেকে আলাদা হতে থাকে। এরপর যখন ওই রকেটটি ওই স্পেসক্রাফটটিকে নিয়ে মহাকাশে পৌঁছে যায় তখন ওই স্পেসক্রাফটটিও ওই রকেট থেকে আলাদা হয়ে যায় আর ওই রকেটটি মহাকাশের কোথাও গিয়ে হারিয়ে যায়। এরপর ওই স্পেসক্রাফটটিকে নিজের যাত্রা নিজেকেই পূরণ করতে হয়। ওই স্পেসক্রাফটের মধ্যে একটি কন্ট্রোল ইউনিট থাকে এবং ওই কন্ট্রোল ইউনিটের সাহায্যে ওই স্পেসক্রাফটে থাকা বিজ্ঞানীরা ওই স্পেসক্রাফটটিকে নিয়ন্ত্রণ করে। বন্ধুরা, কোনো মহাকাশচারী যখন মহাকাশে পৌঁছে যায় তখন প্রথমে সে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আশ্রয় নেয়। এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে একটি 5 স্টার হোটেলের মতো সব রকম সুযোগ সুবিধা বর্তমান থাকে। এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে মহাকাশচারীরা তাদের যাবতীয় এক্সপেরিমেন্টগুলি পরিচালনা করেন। সমস্ত রকমের এক্সপেরিমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে মহাকাশচারীরা আবার নিজেদের স্পেসক্রাফটে করে পৃথিবীর দিকে ফিরে আসতে থাকে। আর এই সময়টাই হলো যে কোনো মহাকাশচারীর কাছে সবথেকে কঠিন সময়। এই ক্ষেত্রে মহাকাশচারীরা সবথেকে প্রথমে নিজেদের স্পেসক্রাফটে উঠে পড়ে আর সেটিকে নিজেরাই কন্ট্রোল করে পৃথিবীর দিকে এগিয়ে আসতে থাকে।
পুরো স্পেসক্রাফট পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার আগে পৃথিবীকে প্রদক্ষিণ করতে শুরু করে এবং এইভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতেই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সময় একটি স্পেসক্রাফটকে প্রচণ্ড হাওয়া এবং তাপমাত্রা সহ্য করতে হয়। এখন যদি কোনো স্পেসক্রাফট এই উষ্ণ তাপমাত্রা সহ্য করতে না পারে তাহলে তখন ওই স্পেসক্রাফটটিতে আগুন লেগে যায়। কিন্তু এই উষ্ণ তাপমাত্রাকে রেসিস্ট করার জন্য প্রতিটি স্পেসক্রাফটেই স্পেস শাটল থার্মাল প্রোটেকশন সিস্টেম ব্যবহার করা হয়। যদি কোনো স্পেসক্রাফটের মধ্যে এই প্রোটেকশন সিস্টেম ব্যবহার না করা হয় তাহলে ওই স্পেসক্রাফটটি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সাথে সাথেই ধ্বংস হয়ে যায়। বন্ধুরা, একটি স্পেসক্রাফট ল্যান্ডিংয়ের সময় ঠিক একটি উড়োজাহাজের মতোই নির্দিষ্ট রানওয়েতে ল্যান্ড করে, কিন্তু ল্যান্ড করার সময় একটি অ্যারোপ্লেনের স্পিড ধীরে ধীরে কমতে থাকলেও একটি স্পেসক্রাফটের স্পিড কিন্তু বাড়তে থাকে। আর ওই স্পিডকে কন্ট্রোল করার জন্য ওই স্পেসক্রাফটের পিছনে একটি প্যারাশুট লাগানো থাকে। যদিও মার্কারি, জ্যামিনি এবং অ্যাপেলের মতো কিছু স্পেসক্রাফটকে জলের মধ্যে ল্যান্ড করানো হয়েছিল, কিন্তু বর্তমানে কোনো স্পেসক্রাফটকে জলের মধ্যে ল্যান্ড করানো হয় না। আসলে জলের মধ্যে ল্যান্ড করানোর সময় অনেক স্পেসক্রাফট ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই স্পেসক্রাফটের মেম্বারদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ কোনো মহাকাশচারী যখন মহাকাশে যায় তখন তাকে সাদা রঙের স্পেস স্যুট পরানো হয়। মহাকাশের অন্ধকারে সাদা রং খুব ভালোভাবে ফুটে ওঠে, তাই মহাকাশ যাত্রার সময় এই রঙের স্যুট পরানো হয়। আবার অনেক সময় দেখা যায় যে এই মহাকাশচারীদের অরেঞ্জ রঙের স্যুট পরাতে, কারণ অরেঞ্জ রং অন্যান্য স্যুটের থেকে বেশি রিফ্লেক্ট করে। তো বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। সেই সাথে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একে লাইক করে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। আর বিশ্বের অজানা রহস্যের রোমাঞ্চ ভরা কথাকে জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।